এক জেনারেলের জবানবন্দি, আর তাতেই তোলপাড় পুরো দেশ। এমন এক রাজনৈতিক চক্রান্তের গল্প বেরিয়ে এসেছে যা বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। তো চলুন এই চাঞ্চল্যকর তথ্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, এই যে বিস্ফোরক দাবিটা, এটা কিন্তু কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি। এটা এসেছে ২০০৭ সালের সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারেরই অন্যতম একজন প্রধান ব্যক্তির মুখ থেকে। মানে বুঝতেই পারছেন, এই একটা কথাই পুরো ঘটনাকে একদম নতুন একটা দিকে নিয়ে যাচ্ছে। তো এই অভিযোগের একেবারে গভীরে যাওয়ার আগে আমাদের আগে জানতে হবে, যিনি এই অভিযোগটা করছেন সেই লেফট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আসলে কে। দেখুন, চৌধুরী সাহেবের ভূমিকাটা কিন্তু তখন খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি ছিলেন ২০০৭ সালের সেই 111 সরকারের অন্যতম প্রধান একজন রূপকার। অনেক রাজনৈতিক নেতাকে ক্ষমতা থেকে সরানো, তাদের গ্রেফতার করা, এসবের পেছনে মূল হোতা হিসেবে তাকেই ধরা হয়। কিন্তু দেখুন, সময়ের কি খেলা, যিনি একসময় এত ক্ষমতাধর ছিলেন তিনি এখন একাধিক মামলায় কারাগারে বন্দী। আর এই সব কথা তিনি বলছেন প্রাতিষ্ঠানিক জিজ্ঞাসাবাদের সময়। সুতরাং তার বর্তমান পরিস্থিতিটাও কিন্তু এই ঘটনা বোঝার জন্য খুব জরুরি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এতদিন পর ঠিক এই সময়ে এসে তিনি কেনই দাবি করছেন? এর পেছনে তার উদ্দেশ্যটা কি হতে পারে? কোনো কৌশল, নাকি সত্যিটা বেরিয়ে আসছে? চলুন একটু খোঁজার চেষ্টা করা যাক। চৌধুরীর নিজের জবানবন্দি অনুযায়ী তার এই সব কাজের পেছনে একটা বড় ব্যক্তিগত কারণও থাকতে পারে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ২০০৫ সালে তিনিই সেনাপ্রধান হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন। কিন্তু বিএনপি সরকার তখন অন্য একজনকে নিয়োগ দেয়, আর এই ঘটনাটা তার মনে একটা গভীর অসন্তোষের জন্ম দিয়েছিল। আচ্ছা, ব্যক্তিগত অসন্তোষের কথা তো শুনলাম, এবার চলুন মূল ঘটনায় ফেরা যাক। গল্পটা শুরু হচ্ছে ২০০৬ সালে, যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে টালমাটার। চৌধুরীর ভাষ্যমতে পুরো ঘটনার শুরু একটা ফোন কল দিয়ে। দেশের এক নামকরা ইংরেজি পত্রিকার সম্পাদক তাকে একটা ব্যক্তিগত বৈঠকের জন্য ফোন করেন। চৌধুরী প্রথমে সাভার সেনানিবাসে দেখা করতে রাজি হননি, কিন্তু পরে গুলশানের এক বড় শিল্পপতির বাড়িতে ডিনারের আমন্ত্রণটা তিনি গ্রহণ করেন। আর সেখানেই খেলাটা জমে ওঠে। সেই নৈশভোজে তিনি দেশের দুটি প্রভাবশালী পত্রিকার মালিক এবং সুশীল সমাজের আরও বেশ কয়েকজন সদস্যের সাথে দেখা করেন। একটা গোপন বৈঠক। আর এটা কিন্তু কোনো সাধারণ দাওয়াত ছিল না। সেখানে আলোচনা টেবিলে ছিল দেশের ভবিষ্যৎ। বিশেষ করে এই যে রাজনৈতিক সংকট, এখানে সেনাবাহিনীর ভূমিকা কি হতে পারে, সেটাই ছিল মূল বিষয়। তো সেই গোপন নৈশভোজে ঠিক কী কথা হয়েছিল? আলোচনাটা কিভাবে অ্যাকশনে পরিণত হলো, চলুন দেখি। চৌধুরীর জবানবন্দি থেকে যে কথাটা বেরিয়ে এসেছে তা হল, ওই বৈঠকে সম্পাদক আর সুশীল সমাজের প্রতিনিধিরা নাকি পরিষ্কারভাবে বলেন যে জিয়া পরিবারকে না সরালে দেশে রাজনৈতিক সংস্কার অসম্ভব। মানে তারা একটা চূড়ান্ত পদক্ষেপ চাইছিলেন। এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং। চৌধুরী দাবি করছেন সেনাবাহিনীর প্রাথমিক পরিকল্পনা নাকি ছিল জিয়া পরিবারকে বড়জোর গৃহবন্দী করা অথবা বিদেশে পাঠিয়ে দেওয়া। কিন্তু সম্পাদকরা চাপ দিচ্ছিলেন, না, রাজনৈতিক সংস্কারের জন্য তাদের পুরোপুরি গ্রেফতার করতে হবে। চৌধুরী তখন নাকি একটা পাল্টা প্রস্তাব দেন। তিনি ওই দুই সম্পাদককে দায়িত্ব দেন যে আগে আপনারা জনমত তৈরি করুন, আর তারপরের ঘটনা তো সবারই জানা। চৌধুরী বলছেন এরপরে ওই দুটি পত্রিকা জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক রিপোর্ট ছাপতে শুরু করে। এখন যে প্রশ্নটা সবার মনে আসছে তা হল, এই দুজন সম্পাদক আসলে কারা? দেখুন, চৌধুরী তার জবানবন্দিতে সরাসরি কারোর নাম নেননি, কিন্তু এই জবানবন্দি ফাঁস হওয়ার পর সাংবাদিকরা যখন খোঁজখবর শুরু করেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটো নাম ব্যাপকভাবে উঠে আসে: প্রথম আলোর মতিউর রহমান এবং দ্য ডেলি স্টারের মাহফুজা নাম। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানে শেষ না। এটা কিন্তু কোনো একতরফা কাহিনী নয়। পুরো ছবিটা বুঝতে হলে আমাদের এটাও দেখতে হবে যে যিনি আজ অভিযোগ করছেন সেই চৌধুরী সাহেবের বিরুদ্ধেই বা কি গুরুতর অভিযোগ আছে। একদিকে চৌধুরী অভিযোগ করছেন সম্পাদকদের বিরুদ্ধে, বলছেন তারা গ্রেফতারের জন্য চাপ দিয়েছিল, বলছেন সুশীল সমাজ সংস্কার চেয়েছিল। আর অন্যদিকে চৌধুরীর নিজের বিরুদ্ধেই অভিযোগের পাহাড়। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, হত্যায় জড়িত থাকার অভিযোগ, এমনকি মানব পাচার আর শ্রমিক শোষণের মতো মারাত্মক সব অভিযোগ। চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের ভয়াবহতাটা শুধু একটা সংখ্যা দিয়েই কিছুটা আঁচ করা যায়। সংখ্যাটা হল ১,৫২,০০০। এটা কিসের সংখ্যা? অভিযোগ অনুযায়ী মালয়েশিয়ায় লোক পাঠানোর নামে একটা মানব পাচার সিন্ডিকেট কাজ করত, আর সেই সিন্ডিকেট প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ১,৫২,০০০ টাকা করে চাঁদা আদায় করত। আর অভিযোগ হলো চৌধুরী সাহেব নাকি সেই সিন্ডিকেটেরই একজন অংশীদার ছিলেন। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়ালাম?
চৌধুরীর এই জবানবন্দি কি একজন জেনারেলের দেরিতে হওয়া স্বীকারোক্তি, নাকি এটা তার বিরুদ্ধে আনা গুরুতর সব অভিযোগ থেকে নজর ঘোরানোর একটা কৌশল? 111-এর নেপথ্যের আসল সত্যিটা কি? সেই রহস্যের জট হয়তো এখনও পুরোপুরি খোলেনি।